এটা 1865 সালের কলকাতার একটা ম্যাপ। তো সেই সময়ের ইতিহাস মানে ম্যাপ বা বইপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই খবরের কাগজটা চোখে পড়ল, দি ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। পুরনো ভলিউমের পাতা উল্টাতে উল্টাতে দেখতে পেলাম এই ছবিটা, 1864 সালের নভেম্বরে প্রকাশিত কলকাতার ছবি। কিন্তু দেখুন, সব কিছু কেমন যেন মানে তছনছ হয়ে আছে। ক্যাপশনটা পড়ে বুঝলাম এটা আসলে 1864 সালেরই অক্টোবর মাসে বঙ্গোপসাগরের উপকূলে ধেয়ে আসা এক বিধ্বংসী সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা। চারদিকে ভাঙা ঘরবাড়ি, অসহায় মানুষ আর ক্ষতিগ্রস্ত জাহাজের দল। বঙ্গোপসাগরের উপকূল যে ঘূর্ণিঝড় প্রোন, সেটা তো নতুন কিছু নয়। ইতিহাস ঘাঁটলে 1864 সালের সাইক্লোনটার আগে বা পরে বিস্তর উদাহরণ পাওয়া যাবে। 21 শতকে সাইক্লোনগুলো না হয় বাদই দিলাম, তার অনেক আগে থেকেই কলকাতা বা দক্ষিণবঙ্গের সঙ্গে সাইক্লোন শব্দটার একটা যোগসূত্র, মানে সামওয়াট একটা যোগসূত্র রয়েছে। এক ইংরেজ সি ক্যাপ্টেন হেনরি পিডিংটন বঙ্গোপসাগরের ঝড় টন নিয়ে একটা সিগনিফিক্যান্ট গবেষণা করেছিলেন সেই 19 শতকে। আর এই কনটেক্সটে সাইক্লোন শব্দটা সম্ভবত তিনিই প্রথম ব্যবহার করেন। গ্রিক অরিজিনের এই শব্দটির অর্থ ওই মোটামুটিভাবে কুণ্ডলী। বড়সড় ঝড় বাদলের স্বভাব টভাব কেমন হয় তা নিয়ে একটা বইও তিনি লিখেছিলেন। 1864 সালের সেই সাইক্লোনের রিপোর্টগুলো কিন্তু ঘাঁটলেই বোঝা যায় তার দাপট নেহাত কম ছিল না। স্বয়ং শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীতেও আশ্বিন মাসের এই মহা ঝড়ের উল্লেখ পাওয়া যায়। তাঁর বয়ানেই জানতে পারি প্রথম দিকে কারো সেইভাবে মনে হয়নি যে সেই ঝড় অবিলম্বে ভীষণ সাইক্লোনের আকার ধারণ করবে। সেই সময় কলকাতার দিকেই একবার তাকান, সবুজের পরিমাণ অনেক বেশি, ম্যাপগুলোও তাই বলছে। স্বাভাবিকভাবেই বাড়িঘর, গাছপালা কোনো কিছুই রক্ষা পায়নি 5ই অক্টোবর ধেয়ে আসা ওই সাইক্লোনটার হাত থেকে। কেমব্রিজ ক্রনিকল অ্যান্ড ইউনিভার্সিটি জার্নালে যে বিস্তারিত খবর প্রকাশিত হয় সেটাতেও পাচ্ছি এই ঝড়ের সাডেননেসের কথা। সেদিন সকালেও নাকি আঁচ করা যায়নি এই ঝড় ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে। কলকাতা তো বটেই, কলকাতার আশেপাশে অন্তত 100 মাইলের মধ্যে একটি বাড়িও নাকি রক্ষা পায়নি সে সময়। গার্ডেন রিচ, ময়দান জলের তলায়। এমনকি স্ট্র্যান্ড রোড নাকি 3 ফিট জলে ডুবে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই পাকা বাড়িতে থাকা প্রিভিলেজড ইংরেজ সাহেবদের তুলনায় লোকাল মানুষদের ক্ষতি হয়েছিল অনেক বেশি। সবচাইতে বেশি মানুষের প্রাণ গিয়েছিল মেদিনীপুরে, প্রাথমিক হিসেবে 20,065 এবং পরবর্তী হিসেবে সেই সংখ্যাটা 33,000 ছাড়িয়ে যায়। সাগর আইল্যান্ডের জনসংখ্যার 90% নাকি চলে গিয়েছিল জলের তলায়। 1811 থেকে 1867 মধ্যে সাগর আইল্যান্ড অন্তত 6টা মেজর সাইক্লোনের কবলে পড়ে। হাওড়াতেও ক্ষয়ক্ষতি হয় বিস্তর, যেমনটা এই আদ্যিকালের চার্টে দেখতে পাচ্ছি। নদিয়া বা বর্তমানের কালনাতেও বেশ প্রভাব পড়ে। শ্রীরামপুর বা চুচুড়াতেও ঝড়ের প্রভাব পড়েছিল, মানে ছবি টবিও সেই রকমই বলছে। 1 দশকের মধ্যেই বেশ কয়েকটি রিপোর্টও প্রকাশিত হয়। সেসব থেকেই মোটামুটি একটা ধারণাও পাওয়া যায়, যদিও তথ্যের খানিক ফারাক টারাক রয়েছে। বাই দ্য ওয়ে, ম্যাসি সাহেবের লেখা কলকাতার স্মৃতিকথা, যেটা প্রকাশ পায় 1918 সালে, সেটাতেও সেই সাইক্লোনটার একটা চমকপ্রদ রেফারেন্স রয়েছে। তো এই ঝড়টার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ দ্য গোবিন্দপুর নামটা চোখে পড়ল। ম্যাসি সাহেবের বইতেও নামটা পেলাম। তারপর বুঝলাম এটা আসলে একটা জাহাজের নাম। এরকম বেশ কয়েকটা বড়সড় জাহাজ ডুবে গেল সাইক্লোনের চোটে। আফটার অল, ঢেউয়ের উচ্চতাই নাকি ছাড়িয়ে গিয়েছিল 11 ফিট, কোথাও কোথাও আবার 30 ফিট। এই যে এতগুলো জাহাজের একেবারে মানে 12টা বেজে গেল, তাতে জাহাজ শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 20 লাখ স্টার্লিং। যদিও এই সংখ্যাটা নিয়ে বিতর্ক আছে। অতএব একাধিক বইপত্রে যে বলা হচ্ছে এইরূপ ঝড় পূর্বে কখনো হয় নাই, কথাটা নেহাত ফেলনা নয়। এরপরেই ব্রিটিশ শাসনে আবহাওয়াবিদ্যা বা মিটিওরোলজির অনুশীলন সিরিয়াসলি শুরু হয়েছিল বলা চলে। তবে এই ঝড়টা ছাড়াও 1867, 1872, 1874 একের পর এক বিধ্বংসী সাইক্লোন দেখে অবশেষে ব্রিটিশ প্রশাসনের খানিক টনক নড়ে। সাইক্লোন ওয়ার্নিং সেন্টার এবং পরবর্তীতে আবহাওয়া সম্পর্কিত ডিপার্টমেন্ট তৈরি হয়। কলকাতা বইতে শ্রীপান্থ বলছেন 1864 সালের আগে কলকাতায় 2টি ভয়াবহ ঝড় 1833 এবং 1852 সালে। এই 1833 সালের ঝড়টার উল্লেখ শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতেও পাচ্ছি। তার ক্ষেত্রে আবার ব্যক্তিগত ট্র্যাজেডিও জড়িয়ে রয়েছে। উনি বলছেন 1833 খ্রিস্টাব্দে ঝড় ও বন্যা হইয়া দক্ষিণ দেশ ভাসিয়া যায়। সমুদ্র তরঙ্গ উঠিয়া আমাদের গ্রামের দক্ষিণবর্তী সমুদয় প্রদেশকে প্লাবিত করে। এই ঝড়ের আফটার এফেক্ট হিসেবে কলেরা প্রকোপে তাঁর পিতামহ, প্রপিতামহী ও পিতামহী প্রাণ হারান, এবং এটাই ছিল এই জাতীয় ঝড়ের
ট্র্যাজেডি। 1864তেও সেই একই ব্যাপার, ঝড় পরবর্তী মহামারী ছড়িয়ে পড়া, মানে কলেরা, ডিজেন্ট্রি, স্মল পক্স, নানা রকমের জ্বর, আর তার ওপর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের ঔদাসীন্য, যার অবভিয়াস ফল দুর্ভিক্ষ। ঝড়ের এসব লেট এফেক্টগুলো অগুন্তি প্রাণ কেড়ে নিয়েছিল বলেই শোনা যায়। সংখ্যাটা ডিরেক্ট ঝড় আর বন্যায় মৃতের সংখ্যার প্রায় সমান। ওই কেমব্রিজ ক্রনিকলের রিপোর্টটায় যেমন বলছে, যেদিকেই তাকান, যেখানেই যান, চোখে পড়বে শূন্যতা, ডেসোলেশন। শুরুতেই যে ছবিটা দেখালাম সেটা প্রকাশিত হয়েছিল ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে। সেই কাগজেরই আগের এক সংখ্যায় প্রকাশ পায় এই ছবিটা, কলকাতার ছবি। আর এই যে শেয়ালের দল, একবার ভাবুন, মানুষেরই যদি অত ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে অন্যান্য জীবজন্তুর ঠিক কী হাল হয়েছিল। বইপত্রও সেদিকে ইঙ্গিত করছে। আর এই যে ছবিটা দেখছেন, এই ধরনের 3 মাস্তুলের জাহাজকে বলা হতো ব্ল্যাক ওয়াল ফ্রিগেট। এই জাহাজের নামেই নাম রাখা হয়েছিল এই বইটার, 1922 সালের বই। ইন্টারেস্টেড হয়ে দুপাতা উল্টাতেই 1864 সালের সেই সাইক্লোনটার একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম, ছবি সমেত। আর এই যে ঝড়টার একটা ব্রিফ ধারা বিবরণী। ঝড়ের কবল থেকে কোনো মতে রক্ষা পাওয়া একটা স্টিমারে থেকে গিয়েছিল এটা। এবার আরও 1 শতাব্দী পিছিয়ে যাওয়া যাক। পলাশির যুদ্ধটা তো হয়েছিল 1757 সালে। তার 2 দশক আগে, মানে 1737 সালে, আরেকটা বিধ্বংসী ঝড়, মানে ঝড় জল বা অতিবর্ষণের কবলে পড়ে কলকাতা, থুড়ি দক্ষিণবঙ্গের উপকূল। কোনো কোনো গবেষকের মতে সেটা স্রেফ একটা সাইক্লোন ছিল না, বরং সেটা ছিল ইন্ডিয়ান ওশেন রিমের প্রথম রেকর্ডেড সুনামি সম্ভবত, এবং সেটাও এই অক্টোবর মাসেই। অবশ্য এর বিপরীত মতো আছে। কেউ কেউ মনে করেন সেই ঝড়টার প্রথম বিবরণগুলো আর 6 মাস পরের ডেরিভেটিভ বিবরণগুলোর মধ্যে খানিক তফাৎ আছে। সে যাই হোক, এই ঝড়ে ফোর্ট উইলিয়ামের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কেমন ছিল এই নিয়ে হাজারো বিতর্ক আছে, কাজেই সেই প্রসঙ্গে আর ঢুকছি না। এমনিতে ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু বেশ মনোরম, কিন্তু এই মাস দেড়েক আগে হঠাৎ দিন কয়েকের জন্য এমন শীত পড়েছিল, আক্ষরিক অর্থেই ঠকঠক করে কাঁপছিলাম। তারপর খবরে পড়লাম এটাও কিছু দূরের একটা সাইক্লোনের প্রভাব। সেই সময় অবশ্য আমরা পুরনো কলকাতার বাঘ নিয়ে একটা ছোট্ট ভিডিও প্রকাশ করেছিলাম। দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন সময় পেলে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন, আর না লেগে থাকলে ডিসলাইক বাটনে 2 বার প্রেস করবেন। আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন, যদি না করে থাকেন। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।